করেছেন সেই কমিটি এবং গ্রামবাসী যাদের আর্থিক অনুদানে মানসিক কায়িক সহযোগিতায় আজ এখানে ভক্ত বৃন্দাবন রচনা হয়েছে, আমি তাদের প্রত্যেককে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে গলাটার অবস্থা খুবই খারাপ, বর্ডারে গিয়ে চিৎকার চেঁচামেচি করে পরিস্থিতি খারাপ হয়ে গেছে, কারণ ধৈর্য রাখতে পারিনি। ওপার বাংলায় দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে আপনারা দেখেছেন। আমি ধন্যবাদ জানাই, এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু পশ্চিম বাংলায় তার বিরোধিতার জন্য নেমেছে। তার জন্য আমি সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আপনাদের এই কমিটিকে বিশেষভাবে আমি শ্রদ্ধা জানাই। এখানেও দলমত নির্বিশেষে সবাই আমাদের ধর্মীয় অনুষ্ঠানে এসে একটা সুন্দর কমিটি তৈরি করে আজকে যে মহামিলন ক্ষেত্র আপনারা তৈরি করেছেন, এইটাই যেন থাকে আপনাদের। আমরা ধর্ম করব, সেখানে যেন কোনো রাজনৈতিক রং না থাকে। রাজনীতি বাইরে গিয়ে করবেন। যখন হরিনাম যজ্ঞ আমরা করব, যখন কবি গান গাইব, কীর্তন গান গাইব, রামায়ণ গান গাইব, তখন আমরা সেই সংস্কৃতি পালন করে চলব। এটা আমাদের কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আর আমি আজকে এমএলএ হয়েও আসি নাই, আমি কবি অসীম সরকার। আমি ধন্যবাদ জানাই এর কমিটির সমস্ত সদস্যবৃন্দকে, যারা সমস্ত রঙের ঊর্ধ্বে উঠে আজকে সনাতন ধর্ম সেই ধর্মীয় অনুষ্ঠান তারা একত্রিত অবস্থায় এই ভক্ত বৃন্দাবনের আয়োজন করেছেন। আমি বারবার তাদের প্রণাম জানাই। আর আপনাদের একটা কথাই বলবো, আমি তো প্রকৃতপক্ষে রাজনীতির মানুষ না। আপনারা আমাকে ছোট থেকেই চেনেন, যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন। শ্রদ্ধেয় হারাধন সমজদার মহাশয়, যিনি হেডমাস্টার ছিলেন, ওনাদের বাড়ি 40 বছর আগের থেকে আমি গান গাই। দেখো নাই আমাকে ওখানে রামায়ণ, তারপরে কবি গান শ্রদ্ধেয় নারায়ণদাকে নিয়ে গিয়েছি, অনাদিবাবুকে নিয়ে গিয়েছি, তমাল সরকারকে নিয়ে গিয়েছি, প্রভাত সরকারকে নিয়ে গিয়েছি। আমি 51 বৎসরেই গানই গাই, 51টা বৎসর। ভারতের 18টা রাজ্যে এবং ভারতের বাইরে কয়েকটা দেশে ওই গান গাইতে আপনাদের আশীর্বাদে গেছি। আপনাদের আমি একটা কথা বলবো, ভারতের সংবিধান, সেই সংবিধান, আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি সব আমরা ভোট দিয়ে তৈরি করি, তাই তো? রাষ্ট্রপতির ভোটের মূল্য যা, আমাদের পাড়ার ক্যাতরার মার ভোটের মূল্য তা, ঠিক তো নাকি? ওই ক্যাতরার মা এক ভোটে হারাই দিতে পারে, তাতে রাষ্ট্রপতির উনি ভোট দিলেও ওনার ভোটের দুই ভোটের দাম হয় না কখনো। আপনারা সাধারণ জনগণ একটা জায়গায় একটু ঠিক হন। আপনাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার কিন্তু এর মূল্য অনেক, অপরিসীম, সীমাহীন। কারণ আপনাদের দ্বারাই কিন্তু তৈরি হয় ভারতবর্ষ কিভাবে চলবে, রাজ্য কিভাবে চলবে, সেই মানুষ আপনারা পাঠাবেন। কথা বোঝা গেল কি? এইবার খারাপ মানুষ যখন পাঠাবেন তারা খারাপ কাজ করবে, ভালো মানুষ যখন পাঠাবেন তারা ভালো কাজ করবে। আর এই মৌলিক অধিকারে যদি কেউ বাধা দেয় কোথাও, কেউ, আপনারা সবাই একত্রিত হয়ে যাবেন। তখন মৌলিক অধিকারে বাধা দেওয়াও যায়, একটা মানুষকে খুন করে ফেলাও তা। বুঝেছেন কি বলছি? আপনাদের এই মৌলিক অধিকারে কেউ যেন বাধা দিতে না আসে, এই জায়গাটা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
কে কোন দল করবেন, যার ইচ্ছা সে সেই দল করেন। আমি সে জায়গায় কোনো হাত দেব না। এই জায়গা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ। আমার যেটা ভালো লাগে আমি সেটা করতে পারি, কিন্তু আইনের বাইরে গিয়ে না। আইনের বাইরে যায় কারা? ভোটাধিকার কেড়ে নেয় যারা। ভোটের আগের দিন গিয়ে হয়তো বলে ভোট দিতে যাবি না, এরকম হয় না? আমরা দেখেছি অনেক। আমার বয়স তো কম হয় নাই, আমি তো বুড়ো হয়ে গেছি। উপর দিয়ে যতই কালা দেখেন তলা দিয়ে সব দলা হয়ে গেছে। হাসার কথা না। আমি একসঙ্গে যাদের সঙ্গে লেখাপড়া করেছি তার একটাকে দেখেও আমি চিনতে পারি না, সব বুড়ো হয়ে গেছে। আরে ব্যাপার কি? তুই চিনিস না? আমি সেই স্বপন। আরে কপাল, চেনবো কি করিয়া? তোর দাঁত গেছে সব পড়িয়া, চুল টুল নাই, চোয়াল টোয়াল ভাঙিয়ে একেবারে বাদুর চোষা আমের আটির মতো হয়ে গেছে, চেনবো কি করে? তাহলে অনেক কিছু আমরা দেখেছি। আর কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা কোনো গণ্ডগোলে জড়াবেন না, মনে থাকবে? কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা কোনো গণ্ডগোলের মধ্যে যাবেন না। আপনারা শান্তি রক্ষা করবেন, কারণ শান্ত না হলে কোনোদিন শান্তি পাওয়া যায় না। আর আপনারা মানুষ বেছে নেবেন, যে প্রকৃত একটা মানুষ, যে ভালো মানুষ, যার কোনো কালির দাগ নেই, যে মানুষটা ভালো, সেই মানুষগুলোকে পাঠাবার চেষ্টা করবেন। জয় হরি বল। আজকে আমরা গলা তো বসে গেছে, অত্যন্ত চিৎকার করেছি। সমস্ত মিডিয়াতে দেখতে পারবেন, রিপাবলিক বাংলা, আর বাংলা, এবিপি আনন্দ, নিউজ টাইম, সিএন, অনেক ছিল। কারণ যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, সারা পৃথিবীতে এরকম ঘটনা যেন আর না ঘটে। ধর্মের নামে, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে শিখ হোক, পার্সি হোক, সে তো একজন মানুষ। কেউ যদি আমার কৃষ্ণকে একটা কটু কথাও বলে, তাই বলে আমি তাকে খুন করে ফেলব? এটা হয়? এটা যদি লেখা থাকে গ্রন্থের পাতায়, সে গ্রন্থকে আমি ঘৃণা করি। যদি কোনো ধর্মের গ্রন্থে লেখা থাকে এইরকম কথা যে খুন করে দাও, তাহলে সেই গ্রন্থকে আমি ঘৃণা করি, সে যে গ্রন্থ হোক। কিভাবে বাংলাদেশের মুসলমানরা লাফিয়ে লাফিয়ে বলছে, কোরআনের সূরা পড়ে পড়ে বলছে, আমি অবাক হয়ে যাই। রাষ্ট্রসংঘ থেকে এটা দেখা উচিত। আমি মনে করি এতে শান্তি বিনষ্ট হবে পৃথিবীর। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, শিখ থাকবে, জৈন থাকবে। শুধু হিন্দু হয় নাকি? আপনাদের আমার এই দিক দিয়ে আসে না মুসলমান ভাইরা, আমরা কি তাদের পাছায় কাঠি দিতে যাই নাকি কোনো সময়? তোমরা আজান দিচ্ছ দাও, তোমরা নামাজ করছো করো, আমরা পূজা পার্বণ করছি। এই কে কথা বলে? হ্যাঁ, সেটা তোমার কাছে আমি শুনতে আসি না। এই জায়গা চুপ করে থাকো, আর ভালো না লাগলে বাড়ি গিয়ে ঘুমাও। আমি অসীম সরকার, আমি এখানকার এখন রাজা। বুঝতে পারছো কি বলছি? আমি স্টেজে যখন উঠি তখন কারো কথা শুনি না। আমি এখানকার এখন শেঠ, লর্ড। তোমার ভালো না লাগলে বাড়ি গিয়ে ঘুমাও গিয়ে। আর এই জায়গা বায়না নিয়ে, টাকা নিয়ে গান গাইতে আসি না, এটাও তুমি জানি রেখো। এই জায়গা গান গাইতে আসছি, এটা আমার জায়গা। আমার হরিভক্ত, কৃষ্ণ ভক্তরা ডেকেছে, তাই দলবল নিয়ে হাজির হয়েছি। হরি বল। এই জন্য আমার সামনে হিসেব করে কথা বলবা। তুমি কেন? বিদেশে যখন যাই সেখানেও খাতির করে কথা বলি না। এ তো আমার বাংলা, আমার হিংনারা। ভারতের বিভিন্ন রাজ্যে গিয়েও, ও বিদেশে, লন্ডন হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, আমি খাতির করে কাউকে কথা বলি না। আর আমি যে কথাগুলো বলি সে কথা বিশ্ব মানবের কল্যাণের জন্য বলি।
মনে রাখবেন, আমরা বিশ্ব মানব একটা শান্তিতে থাকতে চাই। চিরকাল আমরা বেঁচে থাকবো না। আমরা চাই শান্তি, আমরা চাই প্রেম, প্রীতি, ভালোবাসা। হরি বল। যে প্রেম প্রীতি শিক্ষা দিতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, যে প্রেম প্রীতি শিক্ষা দিতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, যে প্রেম প্রীতি শিক্ষা দিতে রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন, যে প্রেম প্রীতি শিক্ষা দিতে স্বামী বিবেকানন্দ এসেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে জীব বলতে কি বুঝায়? সেখানে মুসলমান বাদ যায়? সবাইকে ভালোবাসতে হবে, এমনকি একটা গাছকেও ভালোবাসতে হবে। গাছ, মাছ, পশু, পাখি সবার মধ্যেই ঈশ্বরকে যেন আমরা দেখি, এটার নাম সনাতন ধর্ম। হরিবল, হরিবল। তাহলে এবার আমরা আলোচনার মধ্যে যাব। প্রশ্ন কি হয়েছে আপনারা শুনেছেন। প্রেমানন্দ দাস, আর আমার নাম কি দিয়েছে? যোগানন্দ গোস্বামী। আমি জীবনেও তারে দেখি নাই, সেই ভূমিকায় গান গাই। তার চরণে আগে একটা প্রণাম জানাই। হরিবল, হরিবল। দেখা যাক, যা প্রশ্ন করেছে তার জবাবও আছে। হ্যালো, হ্যালো। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। হরি 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 ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, ওরে কাল বৈশাখীর ঝড়মে। আউট একটু দাও। যে ঘরে তুই আছিস দিন পায়ে, ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, কাল বৈশাখীর ঝড়মে। যে ঘরে তুই আছিস দিন পায়ে, ও তোর রং করা ঘর ঘুনে যারা, রং করা ঘর ঘুনে যারা জং ধরা লৌহকে। যে ঘরে তুই আছিস দিন পায়ে, ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, কাল বৈশাখীর ঝড়মে। যে ঘরে তুই আছিস দিন পায়ে। বসে শোনেন নারী নর, সাধক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার বলেছেন, কোন ঘর? আমাদের দেহ ঘর। এই ঘর একদিন ভেঙে যাবে বাবা। যারা বৃদ্ধ হয়েছে তারা বুঝতে পারছে তাদের ঘর ভেঙে গেছে। আগের মতো সেই দৃষ্টিশক্তি আর নাই, আগের মতো চলৎ শক্তিও নাই, আগের মতো দেহের শক্তি নাই। আর এই ঘরটা দুটো খুঁটির উপর দাঁড়ানো। 14 পুয়া সৌহর্দি করে ওরে জুতি লাগাইছে 2 খুঁটির পরে। 8 কুঠরি 9 দরজা 7 তালা ঘরে। সাততলার ঘরে এটা গুরু ঘরের গান। কারণ এসব তত্ত্ব জানতে গেলে সদ্গুরু না ধরিলে, শ্রী গুরুর কৃপা না পেলে পাওয়া যায় না এর সন্ধান। 14 পোয়া, 4 পোয়াতে 1 হাত, তাই তো? 8 পোয়াতে 2 হাত, 12 পোয়াতে 3 হাত, তাহলে 14 পোয়ায় 3.5 হাত। উচিত যার যার এই ঘর তার তার হাতের 3.5 হাত হওয়া। এর মধ্যে বেশি কম হয়।
মহাপুরুষের হাত বড় হয়, আজানুলম্বিত বাহু। কথা বোঝা গেল? ব্যাপার আছে, সেগুলো দেখলে আমি একটু বুঝি আর কি। আমি বলে দিতে পারবো এই লোকটা কেমন লোক। তার দেহের গঠন দেখে 99% বলা যাবে, 100% বললাম না, একটু বাকি রাখলাম সাধুগুরু বৈষ্ণবের জন্য। কোন মেয়েটার স্বামী মারা যাবে, কোন বউটার, কোন স্বামীর বউ মারা যাবে, এগুলো বলা যায়, কিন্তু বলতে নেই। বুঝতে পারছেন কি বলছি? সমস্ত কিছু গঠনের মধ্যেই প্রকাশ পায়, কিন্তু তত্ত্বটা তো তোমার জানতে হবে। হ্যাঁ, কায়দা আছে। তত্ত্ব না জানলে তুমি কি করে বলবে? মৃত্যু আসন্ন কিনা বলা যাবে, 1 মাসের মধ্যে মৃত্যু হবে কিনা বলে দেওয়া যাবে। সব যোগের ঘরের তত্ত্ব কথা। তাহলে তোমার দেহ তত্ত্বটাকে জানতে গেলে গুরু কৃপা না হলে তো তুমি পারবে না, খ্যাপা। তাহলে 14 পোয়া চৌহর্দি করে জুত লাগাইছে 2 খুঁটির পরে, 8 কুঠরি 9 দরজা 7 তালা ঘরে। 8টা কোঠা আছে, 9টা দরজা আছে, 7টা তালা আছে। কোথায় কোথায় কোন তালায় কে করে খেলা, কোন তালায় আমার চিকুন কালা, আরে কোন তালায় মা কুণ্ডলিনী করে বাস। প্রথম তালার নাম মূলাধার, তারপরে তালার নাম স্বাধিষ্ঠান, তারপরে তালার নাম মণিপুর, তারপরে তালার নাম অনাহত, তারপরে তালার নাম বিশুদ্ধ, তারপরে তালার নাম কি আজ্ঞাচক্র। হ্যাঁ, ঠিক এই জায়গাটা। আর তার উপরের তালা সহস্রার। এই 7টা তালা। একদম নিচের তলায় বাস করে মূলাধারে কুণ্ডলিনী, আর সহস্রে আমার রাধা গোবিন্দ বিরাজ করে প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। এইবার 7টা তালা ভেদ না করলে তো আর তুমি সেই জায়গায় যেতে পারবে না। এই ভেদ করার যে তত্ত্বজ্ঞান, সে কে করবে দান? শ্রীগুরু। এই তত্ত্ব শ্রীগুরু তোমাকে দিয়ে দেবে। অনেকে বলে বৈষ্ণবরা কালী পূজা করে না। আরে কালী পূজা না করলে বৈষ্ণব হয় না। হরি বলো, হরি বলো। সে কোন কালী? যে কালী পুজো দিয়ে মদ খাইয়ে করো ডলাডলি, ওই কালী না। তোমরা তো কালী পুজো করবানে আর জম্বের গেলা গেলবানে চুল্লু বড় কালী মাইকে যায়। এদিকে মাইকে বাজে ওলে ওলে, আর যে কার যে কোন জায়গায় জ্বলে। রাগ করছেন না তো নাকি? ওটা হচ্ছে বহিরঙ্গীয় ব্যাপার। পাঠা বলি দেবা, মাংস খাবা। আর সেই কালী পূজা এই কালী পূজা নয়। সেই কালী আছে মূলাধারে। সেই মা কালীকে সন্তুষ্ট যে করতে পারে, তাই না হলে ভাগবতের ভিতরে কেন লিখবে কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিনিমে কুরুতে নম। রাধারানী কেনই বা সখীদের নিয়ে সেই কালী পূজা দেবে, কাত্যায়নী পূজা দেবে? এখনো বৃন্দাবনে সেই কালী পূজা ব্রজবাসীরা দেয়। হরি হরি বলো, হরি বল, হরি বল। কিন্তু তোমরা যে পূজা দাও সে পূজা না। তোমাদের পূজা হচ্ছে
তামসিক পূজা। কথা বলি দেবা, মদ মাংস খাবা? না না না, এই সপ্ততলার ঘর অন্ধকার, এই অন্ধকার ঘরে আলো জ্বালানো দরকার। জয় রাধে। এতে 9টা দরজা, ভালো করে দরকার বোঝা। আর একটা দরজা আছে, ওটা উল্লেখ করা হয়নি, ওটা গোপন দরজা। ও দরজা গুরু ঘরে গিয়ে জানা যায়। মূলত 10টা দরজা। যে দরজা দিয়ে পিতৃধন নষ্ট হয়, তার আগে একটা ক্ষুদ্র দরজা আছে। যারা গুরুতত্ত্ব জেনেছে, যদি ওই দরজায় খিল মেরে দেয়, মণিপুর করিলে বন্ধ, রেত চলে যায় ব্রহ্মরন্ধ্র, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। হরি বলো। আমরা যে 9টা দরজার কথা বলেছি, নাকে 2টো, চোখে 2টো 4টে, কানে 2টো 6টা, মুখ একটা 7টা, আর নিম্নাঙ্গে যে 2টো, এই 2টো 9টা। দেখেন কেমন কল, এক মুখ দিয়েই খাই মাছ ভাত মাংস জল, এক মুখ দিয়েই দেই, একটা দরজা দিয়ে। ঈশ্বরের সৃষ্টির কেমন কল, এক দরজায় জল আর এক দরজায় মল। ভুল করে কোনো দিনও জলের দরজায় একটা মাছের কাটাও যায় না, মাংসের হাড়ও ঢোকে না। হরি বলো, হরি বলো। তোমার মোবাইলও হ্যাং হয়, মোবাইলও হ্যাং করে, কম্পিউটারেও হ্যাং করে, কিন্তু ঈশ্বরের সৃষ্টি যা দিয়েছে করে হ্যাং করে না। ভুল করে ওই জায়গা দিয়ে পায়খানা ঢোকে না। গৌর হরি বল। কায়দা আছে। 14 পোয়া সৌহর্দি করে জুত লাগাইছে 2 খুঁটির পরে, 8 কুঠরি 9 দরজা 7 তালা ঘরে। ও 7 তলার ঘরে ঘরে বসত করলি জনম ভরে, বসত করলি জনম ভরে, চিনলি না ঘরের মালে। যে ঘরে তুই আছিস ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, কাল বৈশাখীর ঝড়ে। যে ঘরে তুই আছিস মণিকাঞ্চন, মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকিতে তাহার সন্ধান কর। এই ঘর পড়লে উঠবে না আর 2 খুঁটির উপর। ও 2 খুঁটির তুই পাবি রে সেই রত্নের আকর, পাবি রে সেই রত্নের আকর, যত্ন করে কৌশল সে। যে ঘরে তুই আছিস ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, কাল বৈশাখীর ঝড়ে। যে ঘরে তুই আছিস এই যে গোড়ায় চলে গেল গুরু কৃপা। আরে গুরু কৃপা লোভিয়া ভবে, এই অজানা ঘর জানিবি কবে। সেদিন প্রহরী হুঁশিয়ার হয়ে তোর পাহারায় রবে। ও পাহারায় রবে। পাগল বিজয়ে বলে সেই দিন হবে, বিজয় বলে সেই দিন হবে, আত্মতত্ত্বে অভিষেক। যে ঘরে তুই আছিস হরি বল, ঘর হরি ভাঙবে তো বল। রাজ না হয় কাল, কাল বৈশাখীর ঝড়ে। যে ঘরে তুই আছিস রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই।
সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। ইকোটা একটু কমিয়ে দাও। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, তিনি ডেকে বললেন সবার পাশাপাশি, বাবারে আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই আসরের কবিগান মনে হয় আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে কবিগান গাইতে এখানে এই আসরের এই নিদর্শন। আমার পরে না মনে পড়ে না রে ভাই যে এখানে আমি এসে কবিগান গাই। দরাবপুরে তো এসেছি কয়েকবার, জানেন সর্বজন। আরও বিভিন্ন জায়গায় গান গাই, তাতে আমার আপত্তি নাই। বিশেষভাবে শান্তিবাবু আমাকে করেছিলেন আকর্ষণ। একটা কথা বলা ভালো, এই দিন আমার অন্য জায়গায় বায়না ছিল, এটা ভালো টাকার বায়না, মোটা টাকার বায়না। শান্তিবাবু বলে তাই আপনি না হলে হবে না দাদা ভাই, আপনাকে আমরা এবার চাই চাই। আমাদের হরিয়াখি এত বড় অনুষ্ঠান, সবাই এবার একত্তরে মনে মনে চিন্তা করে অসীম সরকার এসে আমাদের আসরে শুনাক কবি গান। কি বিপদে পড়ে যায়, যারা চারিপাশে আছে এক কথাই বলে রে ভাই, ওই কমিটিকে ফোন করে জানাই আপনাদের গানটা একটু সময় পিছানো যায়। কমিটি বলে না না, আমাদের গান তো প্রতি বৎসর 6টার থেকেই হয়। আমি বলে আপনারা করবেন একটু 2 ঘন্টা পরে, আমি পৌঁছাবো 8টার ভিতরে। মানতে নাহি চায়, তথাপিও আমি বললাম ডেকে যদি যেতে হয় আমাকে, তাহলে 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সময় আপনাদের করতে পারি দান। কমিটি ডেকে বলে তাই, মিটিং করে বলে তাই, তাতেও আমাদের আপত্তি নাই। এবার শোনাতে হবে গান। সেইভাবে দিয়েছিলাম কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এইবার ওই কমিটি দেখলো, আমি বলে দিলাম দেখেন আমার যদি দেরি হয়ে যায়, আমার বিধানসভায় আমার গান গাইয়ে আসতেই হবে। 1 ঘন্টা দেরি হলে যদি আপনাদের পরে গালাগালি করেন আমার বাদ দিয়ে দেন। কয় সরকার মশাই তাহলে আপনি একটা ভালো দল আমাদের এবারের মতো ঠিক করে দেন, কারণ ওইভাবে হয় না। কি বলবো, আপনাদের কাছাকাছি আমার শিষ্য তো কম নাই। হ্যাঁ, ভালো একজনকে ডাক দিয়ে জানাই, বাবারে আমি বিপদে পড়ে গেছি, কথা নিবি, ওই গান তোরা গিয়ে রক্ষা করে দিবি। তাদের ওই জায়গা পাঠাইয়ে দিয়া বায়নার টাকা ফেরত তারা নিয়া আমাকে দয়া করে ছেড়ে দিল বলে আজ সময় মতো পৌঁছাতে পেরেছি আপনাদের এই ঠাই। আমি চিন্তা করলাম মনে মনে, আমি যখন এখানে আসবানে ওই 2 ঘন্টা 3 ঘন্টা গান করে চলে গেলে পরে ব্যথা পাবে মানুষ অন্তরে। এই জন্যে ওইটা আমি দিলাম ছেড়ে। টাকাটা তো জীবনে বড় কথা নয়, আপনাদের আশীর্বাদে প্রচুর টাকা জীবনে পেয়েছি নির্বিবাদে। আর যেটুক আপনারা ভালোবাসা করেছেন দান, এর চাইতে আমি আর কিছুই বেশি নাহি চাই, যেন হরিনাম কৃষ্ণ নাম নিয়ে শেষের জীবনটা কাটাই, এইটুক আশীর্বাদ করবেন দান। যেটুক আপনারা দেশেন এত পাবার অধিকারীও আমি না বলে আমার মনে হয়। এত দিয়েছেন,
আমি একপালা কবিগান ভারতবর্ষে 3 লাখ টাকায়ও গেয়েছি, একপালা কবিগান ভারতের বাইরে 6 লক্ষ টাকাও পেয়েছি। তা আপনি কয় টাকা দেবেন আমাকে? আপনাদের আশীর্বাদের ফলে আমি আপনাদের কোলের ছেলে শশী ঠাকুর ভাবা পাগলার চরণ তলে পেয়েছিলাম স্থান। পাগল আশীর্বাদ দিয়েছিল, তাইতে জয়ের নিশান উড়ে গেল। আর সাধুগুরু বৈষ্ণবরা কত ভালো, তারাও আশীর্বাদ করে দেন। এই জন্যে টাকা পয়সার দিকে অত আমার টানও নাই। তাই যদি টান থাকতো তাহলে অত টাকার বায়না ফেলাই দিয়ে অসীম সরকার আসতো নাকি? হ্যাঁ, অনেকে ভাবতে পারে তুমি তো ভোটে দাঁড়াবানে, এখন আমার তো টিকিট নাও দিতে পারে। কতজন তো মনে মনে এমএলএ হয়েও গেছে। কথা কি আছে, আমার দিক না দিক, আমি কি বিদিক? আরে আমার ওদিক না থাকলে আছে এদিক। হরিবল হরিবল। সাধুগুরু বৈষ্ণব যারা ডেকে নেবে তারা। তাহলে আমার যে ওই যে প্রেমের ধারা, তারা বইয়ে দেয়। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকলে পরে কোনো ভয় পাই না জীবন ভরে। আর গুরু যদি থাকে মাথার পরে পাবো কারে ভয়। জয় হরিবল। আজকে এখানে আসতে পেরে বড় শান্তি পেয়েছি অন্তরে। শান্তি বাবু সহ কমিটির সবাই যেভাবে আমাকে করে আকর্ষণ, দাঁড়ায় সভ্য সবার ঠাই আমি সবাইকে আবার করজোড়ে প্রণাম জানাই। এইবার ভূমিকায় করব পদার্পণ। এই যে আমরা ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি এগুলো মুখস্থ করে আসা নয় কদাচন। কারণ আমাদের থাকে না মুখস্থ, আমাদের থাকে না পকেটস্থ। এগুলো মা বাগবানীর কৃপায় যখন তখন সাব্যস্ত হয়। কবিরাজা বলে যে পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন। আপনারা সবাই রাখলে লক্ষ্য, দাঁড়াইয়ে সভাকক্ষ ধরিয়া যার যার পক্ষ, আমরা অনায়াসে বক্তব্য রাখতে পারি তখন। এইবার আমার অসীম সরকার নাম দিলাম ছেড়ে, ও যে নামটা দিয়েছে আমারে, যোগানন্দ গোস্বামী নাম ধরে গাইতে হবে এই কবিগান। এটা কবিগানের নিয়ম বটে। আমি বলি সভা তটে নিজ নাম করতে হয় প্রত্যাখ্যান। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই। দাঁড়িয়েছি গাইতে কবিগান, বিপক্ষ কবির কল্পনা মতে আমি যোগানন্দ গোস্বামী হলাম এ সভাতে। জোর হাতে বন্দনা করি সেই মহামানবের রাতুল চরণ। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার তার কথা ধরে ধরে যে প্রশ্নগুলো করে গেছে আমারে, এক এক করে তার সমাধান দিতে আমার আকিঞ্চন। প্রথম প্রশ্ন করেছে দান, গুরুদেও তুমি সমাধান। তুমি যখন করলে দীক্ষা দান, সঙ্গে সঙ্গে অনেক শাস্ত্রগ্রন্থ আমাকে করিলে অর্পণ। তুমি বলেছিলে বাবা শাস্ত্রগুলো দেখবে খুলে, এর মধ্যে অনেক তথ্য মিলে। আমি তোমার কথা অনুসারে করেছি অধ্যয়ন। দেখলাম সব শাস্ত্রের ভিতরে বড় কৃষ্ণ নটবরে। কিন্তু ওই যে গীত গোবিন্দ দিয়েছিলে ধরে, ওইটা পড়েই তো আমি গর্তে পড়ে যাই। যখন পড়লাম গীত গোবিন্দ, দেখলাম ছোট হয়ে গেল প্রাণ গোবিন্দ, আরে বড় হয়ে গেল বিনোদিনী রায়। আমার কাছে বলো দেখি, তাহলে রাধা বড় না বড় কৃষ্ণ কমলাক্ষী, এইটা তোমার কাছে জানবারে চাই। এই তো প্রশ্ন নাকি? মনে আছে তো? দ্বিতীয় প্রশ্ন করেছে গান, গুরু তুমি দাও সমাধান। এই যে নিতাই গৌর দুটি ভাই করি দর্শন, দুই ভাই জগতে এলো কিন্তু দুই পদ গ্রহণ করেছিল। একজন সংসারী হলো, আর একজন সব ফেলে চলে গেল মধুর বৃন্দাবন। তাহলে একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। তাহলে আমরা যারা সনাতন ধর্মের জনগণ, তুমি আমার কাছে সিদ্ধান্ত দেবে এরা কোন ভাইয়ের মত পথ অবলম্বন করবে, এইটা জানতে চাহে আমার মনপ্রাণ। ঠিক আছে তো নাকি? তারপরে একটা গল্প বলিছে, সুসি আর বিসি। এই গল্প শুনেই আমি মরে গেছি। আচ্ছা, কেউ কি কারো বউরে কোনো সময় বিসি কইয়ে ডাক দেয়? কন, ওই ভদ্রলোকের বউয়ের নাম কি? সুচিত্রা।
ছোট নামে ডাকে বলে ভালোবাসে, শুনলেন সকলে। সুচিত্রা না বলে বলে, শুনছো সুচি, তুমি কোথায় গো? বউ ভাবে, বাহ, আমি অসুচি হলেও তো ওর কাছে সুচি, বাহ, ভালো স্বামী পেয়ে গেছি নাকি। আর ওর বউয়ের নাম নাকি বিচিত্রা। ও তেরা বাদ দিয়ে বাড়ি যেয়ে কয়, ও বিসি, আর ওর বউ কয় আয় তোরে শেষি, কবে না ওই পেশি। হ্যাঁ, যদি নিজের বউরে বিসি বলে ডাক দেয়, তাহলে বউ বলবে না আমি তোর বিসি নাকি? হেই, তুই বলিস কি? বলবে না। এটা কিন্তু মূলত বুদ্ধির দীনতা। দীনতা বোঝেন তো, মানে গরিব, বুদ্ধির গরিব ভাব। বুদ্ধি থাকলে বুদ্ধির ধনী ভাব বলতাম। বুদ্ধির দীনতার ফলে এই জাতীয় কথা বলে। ও যদি একটু বুদ্ধি বেশি থাকতো দিলে, তাহলে এইভাবে বিসি বলে ডাক দিত না কখন। বউয়ের নাম বিচিত্রা, বি বাদ দিলাম, কি বলা যায়? শুনছো চিত্রা, কোথায় গেলে সোনা? এটা আলাদা কায়দা না? মনা এসো না চিত্রা, তাহলে কি আর ওই শেষা খাতো, নাক মুখ ফলতো? তাহলে মূল বিষয়টা বুদ্ধির ভুল। এই জায়গায় আমাদের সংসারের শান্তির মূল। একটা গল্প বলবা, তার ভালো দিক নিবা না, গোটা ডিম শিখিস। এই সংসারী মানুষ যারা শুধু শব্দ প্রয়োগের দ্বারা অনেক সময় অনেক গণ্ডগোল সৃষ্টি করে ফেলায়, ঠিক কি না? যদি খালি চিত্রা বলতো, তাহলে কি আর ওই শেষা খেত? এই জন্য আপনারাও মনে রাখবেন সতত, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। কবিরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ করে অধ্যয়ন এবং সাধু সঙ্গ করে অনেক জ্ঞান অর্জন করে, সেগুলো সাপ্লাই দেয় এসে আপনাদের সদন। বাইরে গেলে কেমন বলদের মতো তাই, মানে কিছু জানি না, তাই না? আরে যে কথা মানুষ টাকা দিয়ে শুনতে নিয়ে যায়, তাই বাইরে বসে অত বক বগায় লাভ আছে নাকি রে মশাই? আছে নাকি? আর যেভাবে কথাবার্তা কয় ওই শোনা যায়, এই জন্যে ওই চুপ করে এই থাকা উচিত সেই সময়। তাহলে আমরা এই গল্প থেকে একটা শিক্ষা পেলাম। দাঁড়িয়ে বলি সমাধান, যে আমরা যখন ভাষা বা শব্দ ব্যবহার করব ভাই, আমি সবাই বলি ডাকি, আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি যে আমি বলতেছি কি, এর দ্বারাই যেন শেষা না খাই। গৌর হরি বল, ঠিক তো নাকি? যাক, ওনার গল্প এখানে হয়ে গেল। গল্পটা হাসির গল্প ছিল, হ্যাঁ হ্যাঁ নাকি? শোনেন, মেয়ে মানুষ তো আর এক রকমের হয় না। অনেক মেয়ে ওইরকম বললে আবার শেষাও দেয় না। অনেক সময় বলে, শুনছো তুমি আমাকে বিচি বলে ডাকলে কেন? এটুকু বলতে পারতো না নাকি? এটা বলো তো দেখি, কি বিচি বলে ডাকলে কেন? ও বলতো যে ওই এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওর বউয়ের নাম সুচিত্রা, ও ছোট্ট করে ডেকেছে সুচি, তাই তোমার নাম বিচিত্রা, আমি একটু ছোট্ট করে ডাক দিয়েছি বিচি। বউ তখন হাসিয়ে পড়তো না, হায় রে কপাল, তুমি বিবাদ দিয়ে চিত্রা বলতে পারলে না। বউও সেই রকম, বুঝতে পারছেন? বিসি বলার সাথে সাথেই বলছে, আয় তোরে শিল্পু তো এসেছি, বুঝলেন? বউও সেই ধরনের পেশি। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, বলবো? না থাক, বলবো না। না, আপনাদের শোনার তেমন আগ্রহ নাই দেখি। বলবো বলবো ওই বুড়ি আগে আগে কয়, বলেন বলেন। ভালো রে বাবা। না, বুড়ি হলে কি হয়, রস আছে, কায়দা আছে। আরে কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। বুড়ি হয়ে গেলেও মানুষ মন্দ না, আমি আপনার চরণ করি বন্দনা। বাহ! একজন বিয়ে করেছে ভাই, 19 বছরের মধ্যে কোনো ছেলে মেয়ে হয় নাই। ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, আরো কি কি দেখাইছে, সেমন বৈদ্য দেখাইছে, ও জানে। এগুলো দেখাইয়া রে ভাই, তবু একটা সন্তান জন্মে নাই। তাই ওনার স্বামী একদিন পলো নিয়ে
বিলে গেছে, শুনেছে বিলে ভালো মাছ উঠেছে। কই মাছ একটা পলর মধ্যে পেয়েছে, একটা কই, এক হাইটে কই। আরে গল্পের কই, কেন কম কইরা কই, কিনতে টাকা লাগবে কই, এই জন্য কই এক হাত কই। কি খারাপ করছি নাকি নাকি? ওই এক হাত মানে কি মোটামুটি ভালোই বিঘেতকে হবে আর কি। বুক লাল হয়ে গেছে, তেলে ভরে গেছে। স্বামী গিয়ে বলে বউয়ের কাছে, কথা মানো, অন্তরে আমার আছে ভাবো এই কই মাছটা আমি খাবো, ভাজা করে আনো। বহুদিন ইচ্ছা ছিল তাই, আজকে একটা কই মাছ যখন পাই, আজকে আমার ইচ্ছা হইবে পূরণ। বউ তখন মনে ভাবে শালার মিনসে একা খাবে, তোরে খাওয়াচ্ছি এখন। ভালো করে ভাজা করে দিয়েছে একটা থালা ভরে, আর আসল নিয়ে নাকের পরে, নাকি কান্না করেছে আরম্বর। স্বামী ডেকে বলে, তাই আমি তো অবাক হয়ে যাই, তুমি কই মাছ দিয়ে ভাত দেওয়ার পরে নাকি কান্দা কান্দ কিসের করে? তা কি বলবা, জীবনে তো খবর নিলে না যে আমার বুকে কি ব্যথা। আমার কাছে বলো দেখি, নারী যদি মা ডাক না শুনতে পারে, নারীর জীবন তার ধন্য হয় কি? তার মতো হতভাগিনী জগতে নাই। তার সাথে এই কই মাছের যোগাযোগ কোন জায়গায়? এই জন্যেই তো কান্তি লাগলাম। কি ওই পাশের বাড়ির বুড়িমা এলো, বুড়িমা এসে বলেছিল তোর স্বামী কই মাছটা পেয়েছে ভালো, যদি স্বামীর পাতের ভাজা কই মাছ কোনো নারী খায় তাহলে তার ছেলে মেয়ে হয়। কি শয়তান! স্বামী বলে, তাই নাকি? হ্যাঁ, আমি 19 বছরে করতে পারি নাই, যা ভাজা কই মাছে করে দেবে তা, তাহলে আমি অর্ধেক খাই আর তুই অর্ধেক খা। যেই অর্ধেক ভাঙতি গেছে অমনি যে লাভ দিয়ে পড়েছে, দাঁড়াও, ওই ছেলে মেয়ে আমার দরকার। কেন? ওই বুড়ি পরে কি বলেছিল এসে আমার বাড়ি, তা তো জানো না। পরে বলিছে যদি ভাঙা চোরা খায় তাহলে কানা খোড়া হয়, আমার কানা খোড়া দরকার নাই, দেবা তো সব টুক দাও। হরিবল হরিবল, কায়দা কত। স্বামী ডেকে বলে, তাই আমার খাওয়ার দরকার নাই, যদি কই মাছ তুই খেলে আমি একটা ছেলে বা মেয়ে পাই, কথা নিবি, তুই বরান বরে খাবি। আর ওই যে খুশিয়ে খুশিয়ে খালো, আর স্বামী তাকাইয়াছিল, বউটা কত ভালো। হ্যাঁ, এই ধরনের বউ আমাদের এই এলাকায় নাই, এদিক নাই, চাকদাও নাই, বনগাঁও নাই, আপনারা সবাই ভালো। আর যারা এইসব ঘটনা ঘটায় এখানে বসে ভাবতেছে এই তো আমারই কয়। আরে বলা, আমি কব কেন, কি আমি দোষের মধ্যে পড়বো কেন? আমি ওই ধরনের মানুষ নাকি? তাছাড়া আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। চুপ করে থাকেন সবে, হাসির কথা তো হবেই হবে, তার মধ্যে দিয়ে তত্ত্ব কথা বলবো সবার ঠাই। এইবার সব শাস্ত্র দিল সিদ্ধান্ত, শ্রেষ্ঠ হলে রাধাকান্ত, যিনি বিশ্বের মালিক সাই। একদম ঠিক কথা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি বেকুলাং লোকন মিলয়ন্তে যুগে যুগে। তুমি যেসব প্রমাণ দিয়েছ ভাগে ভাগে যোগে জাগে, তোমার কথা কোনো মিথ্যা না। ধরো আমার কথা ধরো, বিশ্বপিতা ঈশ্বর সবার চাইতেই কৃষ্ণ বড়। কিন্তু এইবার কিন্তু কি কিন্তু? তাহলে আজকে জয়দেবের গ্রন্থে তার সিদ্ধান্তে কেন রাধাকে শ্রেষ্ঠ করা হয়? আমার কাছে বলুন দেখি, এটা জয়দেবের দোষ নাকি? ওটা তো স্বয়ং কৃষ্ণ নিজে এসে জয়দেবের গৃহবাসে লিখে দেয়। আরে কপাল রে, নাকি? এটা আমারও দোষ নয়, তোমারও দোষ নয়, জয়দেবেরও দোষ নয়, গ্রন্থেরও দোষ নয়। যিনি কৃষ্ণ বাঁকা রসময়, তিনি জয়দেবের বাড়ি নিজে গিয়ে এই গ্রন্থ লিখন করে দেয়। ঠিক না বে ঠিক? বলেন আপনারা, ঠিক না বে ঠিক? অনেকে জানে না রে ভাই, তাহলে ঘটনাটা আমি একটু খুলে বলতে চাই।
জয়দেব যখন গ্রন্থ রচনা করিল মনন, মানে মনে মনে ভাবল, কারণ কিছু করতে গেলে আপনারা জানেন জ্ঞানী দলে মনের থেকেই তো হয় উদ্ভাবন, নাকি? আমি গান শুনতে যাব, আগে তো মনে ভাবে, তারপরে তো পাও হাঁটা দেবে, নাকি? কিংবা গাড়ি বের করবে, মোটর সাইকেল। যদি কেউ ডাক দিয়ে কয়, দিদি, দাদা, অসীম সরকারের গান আছে, যাবে না সেই জায়গায়? মনটা আমার ভালো না রে। তোমার মন ভালো না, পাও দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাও। কায়দা আছে কি? এই দিদি, এইটা খা না। না না, ওই খাবার আমার মনে চায় না। মনে চায় না তো মুখ দিয়ে ঢুকাই খাও, হয় না। মনে না চাহিলে যদি জোর করে খায়, সেই খাবার খেলে মানুষের অসুখ বিসুখ হয়। জয়দেবে যখন এ করিল মনন, রাধাকৃষ্ণ তত্ত্বগাথা করিবে লিখন, তুলিয়ার কলম তখন হাতে নিল, ধীরে ধীরে জয়দেব লিখিতে আরম্ভিল। লিখিতে লিখিতে জয়দেব এমন জায়গায় যায়, এইবার কৃষ্ণের ধরতে হবে রাধা রানীর পায়। জয়দেব পড়ে গেল সমস্যায়। এ কি কোনোদিন হয়? না, মনে করি ভাবো না, এখন আর লিখবো না, দেখি পাল্টানো যায় কি না যায়। যদি পাল্টাইয়ে কায়দা করা যায়, মানে কোপে এসে গেছে। কোপে আসা বোঝেন? বোঝেন না? একজন কাঠ সেরাই করতেছে, কাঠ। তা কাঠ যদি কুঠার দিয়ে সেরাই করে, 2-4 কোপ দেওয়ার পরে দেখেন কয় একটা একটা আসে না, নাকি? কথা কও না কেন? এখনই কুঠার দেবো, কাঠ দেবো, তুমি একটা না দিয়ে পারবা না। যতই তুমি নিঃশ্বাস বন্ধ করে কোপ দাও, বেরোবেই। এর মধ্যে এক সাহেব এসে ডাক দিয়ে বলে তার পাশে, হোয়াট ইজ হ্যাক্কা? হোয়াট ইজ হ্যাক্কা? হ্যাক্কাটা কি? বাঙালি মনে মনে ভাবে, শালা সাহেব হোয়াট ইজ হ্যাক্কা ওরে বুঝাতে হবে। কয়, এই কাঠসেরাই করলি সাথে সাথে হ্যাক্কা এসে যায়। বলে, গিভ মি ওর কুঠার, তোমার ওই কুঠারটা আমাকে দাও। দেশে নাও, তুমি সিরিয়ে দেখাও। ও কয়, হ্যাক্কা আসবে না। 3-4 কোপ দেশে নিঃশ্বাস বন্ধ করে। 5 কোপের সময় কয় একটা। বাঙালি কয়, বোঝো না, হ্যাক্কা আসিয়া যায়। জয় রাধে। বুঝেছেন ব্যাপারটা কি বলছি? লিখিতে লিখিতে জয়দেবের ওই অবস্থা হলো। এমন জায়গায় জয়দেব পৌঁছাইয়া গেল, সেখানে যদি জয়দেব এবার করে লিখন, কৃষ্ণকে ধরতে হয় শ্রী রাধার চরণ। জয়দেব মনে করে, ভাবো না, আমি এখন আর লিখবো না। তার স্ত্রী পদ্মাবতীর কাছে গিয়েছে, তখন ডেকে বলে, পদ্মাবতী, তুমি আমার শ্রদ্ধা সতী। আমি গ্রন্থ লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি। এখন মনে করেছি, ভাবো না, এখন গ্রন্থ সম্পূর্ণ করব না। তুমি আমার সেবার জন্য করো কিছু অন্ন ব্যঞ্জন রন্ধন। অন্তরে আমার আছে, ভাবো, আমি অজয় নদীতে স্নান সেরে এসে ঘরে সেবার পরে তারপরে আমি আবার মন্দিরে গিয়ে লিখতে বলবো। বেশ ভালো কথা। পদ্মাবতী রন্ধনশালায় গিয়ে রান্না করে, আর এদিকে উনি গেছে স্নানের তরে। কোথায়? অজয় নদীর তীরে। এখনো আছে, গিয়ে দেখবেন ইলামবাজার থেকে বীরভূম ওঠা। আমরা সেদিন একেবারে কাছে কাছে গান গাই আসছি। ওর মনে ওই চিন্তা ভরা, কৃষ্ণের দ্বারা রাধারানীর চরণ সেবা করা, এটা কি ঠিক? দেখবেন, কোনো চিন্তা যদি কারো বিশেষভাবে মনের মধ্যে হয় উদয়, তখন চিন্তিত অবস্থায় অনেক সময় কেটে যায়। ওদের স্নান করতে গেছে নদীর কিনারায়, ভুলেই গেছে, ভাবছে কি করব কি করব। আরে আমি একদিন 1 ঘন্টা পায়খানার থেকেই বেরোই না। আমার মা মনে চিন্তা করে, ও কখন পায়খানায় গেল, এত সময় ধরে করে কি? এবার দরজা ধাক্কাচ্ছে, তখন আমার জ্ঞান ফিরেছে। তাই তো আমি ভিতরে বসে পাঁচালি বলতেই তালে আসি। এমনি এমনি কবি হইছি না কি? আমার গুরুদেব রসিকলাল সরকার, যিনি একদিন ডাক দিয়ে বললেন, তিনি শোন,
পায়খানায় যাবি, ওখানে বসেও পাঁচালি বলবি। ঘুমের ঘরে স্বপ্নে যেদিন গান গাবি সেদিন কবি হবি। মনের মধ্যে পাঁচালি জড়াইয়া যাবে, ঘুমের ঘরে তোর কবি গানের বায়না হবে। তাহলে কতটা চিন্তা করলে এটা হয়। তাহলে ওই চিন্তিত অবস্থায় জয়দেব বসে আছে নদীর কিনারায়, এদিকে আমার কৃষ্ণ রসময় মনে মনে করিলেন চিন্তন। হায় হায় হায়, জয়দেব যে গ্রন্থ লিখতে চায় কিন্তু ও তো বাধা প্রাপ্ত হয়েছে। এখন মনে আমার আছে, ভাবো আমি এবার নিজে যাব, রাধা যে আমার প্রেমের গুরু, আমি তা নিজের হাতে লিখে দেব। হরি বলো, হরি বল। জয়দেব ছিল অজয় নদীর পাড়ে বসে, আর স্বয়ং কৃষ্ণ ঋষিকেশে জয়দেবের মূর্তি ধরে এসে পদ্মাবতীর দ্বারদেশে হলো দণ্ডায়মান। ডেকে বলে, পদ্মার ঠাই, পদ্মা কিছু সেবা চাই। বলে, তোমার স্নান করতে এত দেরি হলো কেন? বলে, আমি ছিলাম চিন্তাযুক্ত। বলে, আগে তুমি গ্রন্থ লিখে হও চিন্তা মুক্ত, তারপরে সেবাই দাও মন। অন্তত তুমি মন্দিরে গিয়ে রাধা গোবিন্দের চরণে একটা ফুল দিয়ে তারপরে এসো না এখন। ডেকে বলে, পদ্মাবতী সতী, তুমি তো আমার পতি, তুমি ছাড়া তো আমার নাহি গতি, আমি করিতেছি তোমার সেবার আয়োজন। এইবার গোবিন্দ কি করিল, নিজে তখন গ্রন্থ মন্দিরে হাজির হলো। ওই যে তুলিয়া আর কালি ছিল, কলম ছিল, তাই না, ওইটা ধরে যেখানে জয়দেব লিখতে না পারে ওইটাকে দিল পূর্ণ করে আমার গোবিন্দ আরাধ্য ধন। স্বরগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে কিশোরীর দাস মুই পিতবাস। এতে কেউ সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। লিখল কে? স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ গুণাধার। কোন বেশে? জয়দেবের বেশে। কোথায় এসে? তার গৃহবাসে, মন্দিরে গিয়ে ঋষিকেশে নিজের হাতে রাধার সম্মান বাড়াইছিল মদনমোহন। ওখান থেকে লেখার পরে চলে গেল পদ্মাবতীর ধারে। পদ্মাবতী থালা ভরে দিয়েছে অন্ন আর ব্যঞ্জন। এইবার গোবিন্দ আমার কি করিল, ভাত অন্ন আর ব্যঞ্জন মেখে মেখে মুখে দিল। অর্ধেকটা সেবা করিল যখন, ডাক দিয়ে বলে পদ্মার কাছে, পদ্মা আজকে আমার সেবা হয়ে গেছে, এইবার আমি যেটুকু রেখেছি তুমি করো ভোজন। অন্তরে আমার আছে, ভাবো এবার আমি ঘরে যাব, কিছুক্ষণ বিশ্রাম করব, আমি করিব শয়ন। বিশ্রামের কথা বলে গোবিন্দ ঘরে গেল চলে। ওখান থেকে অন্তর্ধ্যান হইল তখন পদ্মাবতী সতী, যিনি ওই প্রসাদ নিয়ে দুই অগ্রস মুখে কেবল দিয়েছেন তিনি। এমন সময় জয়দেব, আসল জয়দেব গুণমণি দ্বারদেশে দিয়ে দর্শন। ওই দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বলে, গৃহিণীর ধারে, তুমি না সতী নারী আমার ঘরে, তাহলে পতির আগে তুমি করিছ ভোজন। পদ্মাবতী, তুমি শ্রদ্ধা সতী, তোমার কি নাই কোনো রীতিনীতি? শ্রদ্ধা সতী পতির পূর্বে কখনো করে না ভোজন। পদ্মা মনে মনে ভাবে, তাই এমন অবাক কাণ্ড তো জীবনে আমি দেখি নাই। এইমাত্র প্রভু আমার করিল ভোজন, আর সেই ভোজন করে যে প্রসাদ লিখেছে থালার পরে, আমি তো সেই প্রসাদ করতেছি গ্রহণ। ভাসিয়ে দুই চোখের জলে পদ্মাবতী ডেকে বলে, প্রভু তুমি তো একটু আগে স্নান করে এলে, আমার কাছেই তো তুমি চেয়েছিলে অন্ন আর ব্যঞ্জন। আমি বললাম কথা লবে, আগে তুমি মন্দিরে যাবে, করো রাধা গোবিন্দের ভজন পূজন। তুমি মন্দিরে গেলে, পূজা দিয়ে আমার কাছে এলে, আমি অন্ন ব্যঞ্জন দিয়েছিলাম তোমার থালে, তুমি পরাণ ভরে করিয়া ভোজন। ডাক দিয়ে বললে, তাই আমার আজকে আর সেবার উপায় নাই, তোমার জন্য যা রেখেছি তুমি তাই করো গ্রহণ। আমি তোমার সেই টুক থালার পরে পেয়ে আমি পরাণ ভরে দুই আগ্রস কেবল করেছি গ্রহণ। এই কথা যেই বলল, জয়দেব চিন্তিত হলো। বলে, রাখো, আমার একটু মন্দিরে যাওয়া ভালো। মন্দিরে গিয়ে জয়দেব করে দর্শন। একই দেখি আমার অসম্পূর্ণ শ্লোক দিয়েছে লিখি। হায় হায়,
এখানে আমার গোবিন্দের পদ চিহ্ন এখনো পড়ে রয়। দেবতারা করেছে পুষ্পবৃষ্টি, হয়েছে সেখানে আনন্দ সৃষ্টি। জয়দেব ডেকে ডেকে তার স্ত্রীর কাছে কয়, পদ্মাবতী, তুমি যাকে সেবা দিয়েছ সে জগৎপতি। জগৎপতি স্বয়ং কৃষ্ণ এসেছিল, তুমি চিনতে পারো নাই। স্বয়ং কৃষ্ণ ঋষিকেশে এসেছিল তোমার দ্বারদেশে, সে তোমার কাছে সেবা করেছে বিশ্বের মালিক ঠাই। পদ্মা, পদ্মা আমাকে বলো দেখি একটুখানি আছে নাকি? কারণ কৃষ্ণ যখন ভোজন করিল, কৃষ্ণের সেবা করা তারপরে প্রসাদ হলো। আর তোমার মতো সতী ওখান থেকে ভোজন করার পরে মহাপ্রসাদ বলে তারে, কিঞ্চিৎ দেও আমারে, আমার জীবন ধন্য হবে। প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে এবার সেই প্রসাদ নিতে হবে। বসে শোনেন নারী নরে, যে প্রসাদ ছিল থালার পরে ওখান থেকে গ্রহণ করে অঙ্গে দিয়েছে শিহরণ। ডাক দিয়ে বলে, তাই পদ্মাবতী, আগে আমি বুঝতে পারি নাই, তুমি দাও আগে তোমার রাতুল চরণ। স্বামীর থেকে স্ত্রীও বড় হতে পারে যদি প্রেম ভক্তি থাকে তার ভিতরে। কৃষ্ণের চাইতে রাধা বড় প্রেমের জোরে, সেই প্রেমের কাছে গেছে হেরে আমার কৃষ্ণ মদন মোহন। তে কারণে নিজের হাতে করেছে লিখন, সরগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লবম মুদারম শ্রীরাধে। কিশোরীর দাস মুই পিতবাস, ইতেকো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। বাবারে, একটা কথা শুনে যাও পরাণ ভরি, কৃষ্ণ তো জগৎগুরু, মিথ্যা কথা নয়, কিন্তু সেই কৃষ্ণকে পরিপূর্ণভাবে কোনভাবে পাওয়া যায়? পরিপূর্ণ পেতে হলে ত্যাগ করে অন্য স্বভাব তোমার ভিতরেতে জাগাতে হবে রাধা রানীর মহাভাব। দেখেছেন? এই জন্য বলছে সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। এই যে সচ্চিদ আর আনন্দ, বসে শোনেন ভক্তবৃন্দ, এই আনন্দময়ী হচ্ছে শ্রীমতী রাধারানী। এই জন্যে আমরা জানি কৃষ্ণ নাম উচ্চারণ করার আগে রাধা নাম উচ্চারণ হয়। আপনারা বৃন্দাবনে গিয়ে দেখবেন এ সময়, সেখানে গেলে কি বলে নাকি? হরে কৃষ্ণ বলে, কি কি বলে? রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে। যখন হরে কৃষ্ণ নাম গায়, ওই হরেটাই রাধার নাম। রাধারানীর এক নাম ছিল হরা। হরা শব্দ সম্বোধনে হরে রূপ ধরে, অষ্টসখীর অষ্টভাব এক রাধারও ভিতরে, তে কারণে অষ্টহরে নামে প্রয়োগ করে। আগে হরে না কয়ে কৃষ্ণ কয়ে একটু গান গান্ত, ও সাথে কোনোদিনও মানুষ কান্দে নাকি? কৃষ্ণ হরে কোনোদিন বের করে না রে, কোন করতে আনছে কি? হা হা, কায়দা আছে রে বাবা। আর যখনই ডাক দেবে হরে কৃষ্ণ, কি মধুর হয়ে গেল। এইটা কি জানেন? হায় রে কপাল রে, যেমন চিড়িয়ে মুড়ি শুকনো আর ছাতু, এই যদি খালি খাতি দেয়, এই খাওয়া যায়? তার সাথে দুধ টুধ দিতে হবে না, মাখাতে হবে না। খালি চিড়ে ছাতু মুড়ি, শুকনো মুড়ি যেমন, খালি কৃষ্ণ নামও তেমন। ওর মধ্যে রাধা প্রেম রস যখন মিশ্রিত হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে, তখন আনন্দে ধুলাতে গড়ালো। জয় রাধে। তোমারে সব কয়ে দিয়ে যাচ্ছি, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমি এর চাইতে আর বুঝতে পারবো না। এবার আর একটা গল্প কয়ে নেব নাকি? কব বলবো? এর চাইতে আমি আর ভালো পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। বোঝেন তো ডাউন মানে কি? ডাউন মানে নিচে, মানে পাড়া গা। কালকে আমরা কোথায় গান গাইলাম? টাউনে। হ্যাঁ, কায়দা আছে। আর আজকে কোথায়? ডাউনে। কালকে যাদবপুর ত্রিকোণ পার্ক দেখেছো? কালকে শ্রোতা সব, কলকাতার শ্রোতা বাবুরা সব
এসে বসেছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? হ্যাঁ, চেয়ার বাবু একদম তাকে ভাবি আলাদা। অসীম সরকার এসেছে, আমরা গান শুনতে এসেছি আর কি। ওদের কথাবার্তা, দাদা একটা চা দেবেন তো, একটু ভাবি আলাদা। আমরা তো দোকানে যাবো, একটা চা বানাইবার পারোস না, কত ভালো আমাকে কি। হ্যাঁ, খুব ভালো। এক এক জায়গার এক এক রকম ব্যাপার তো নাকি, দেশকাল পাত্র। তাহলে বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করছে কোথায়? ডাউনে। যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ওর শ্বশুর বংশে ভরিয়ে গেছে। দেখবেন বাংলাদেশের মানুষ যারা এই দেশে এসেছে তারা প্রথম যে একজন আসছে, যে গ্রামে বাড়ি বানাইছে, আশেপাশের লোকজন তার কাছ থেকে খবর পাই ওই এক জায়গা দিয়ে সব ঠেলিয়ে উঠিছে। ঠিক কইছি না বে? ঠিক কইছি, ঠিক কইছি তো নাকি? হ্যাঁ, কায়দা আছে। আরে আমাকে ওই যখন গেছে ওই জায়গায় আমরাও যামু, জায়গা ভালো, বুঝেছেন? ঠিক ওই রকম ওই শ্বশুর বংশ সব এক জায়গায় সে ঘর বান্ধিছে। হ্যাঁ, আর ও তখন আসছে, নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে। এটি কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, নিজের শ্বশুর, মেসের শ্বশুর, পিসির শ্বশুর, শ্বশুরের শ্বশুরও আছে, তস্য শ্বশুর। সব বাড়ি খাবার আয়োজন হয়েছে, এসেছে নূতন জামাই, বোঝেন তো? হ্যাঁ, আর সব শ্বশুররাই ভালো করে কামাই। জামাইকে খাবার জন্য কোনো বাড়ি হাঁসের মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি জামাই মেলা। আরে সর্বনাশ, জামাই আসছে বলে মেলা দিছে বা জামাই মেলা, তাই তো জানা আছে ওকে গ্রামের জামাই হবে। জয় হরিবল। কি বলবো আপনাদের ধরে। এইবার বিভিন্ন রকমের মাংস বিভিন্ন বাড়ি রান্না করে, কচ্ছপের মাংস, খাসির মাংস, নূতন জামাই, ডিমের কারি, কেউ কোনো বাড়ি আবার ওই মটরের ডাল, কোনো বাড়ি মুগ ডাল, কোনো বাড়ি মুসুরির ডাল, সব কিছুই ভালো ছিল। একটা একটু বেকায়দা হয়েছিল, সেটা পরে করছি। কলার ডাল দিয়ে যদি না রান্না করতো, কলার ডাল তো তেল তেলিয়া সব কয়ডারে মাখাই নিয়ে ক্যালকেলায় পিছনের দিক সরিয়ে যায়। জয় রাধে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সাথে। কেমন রে কয় কও কও কও, আমি ওই ধরনের মানুষ নাকি? কোনোদিন না কইয়া পারি নাকি আমি? জয় রাধে। ভালো ভালো খাবার পরে এইবার জামাই তো আবার চাকরি করে, তাড়াতাড়ি উনি মিনি বাস ধরিয়ে ওনার অফিসে যাবে। একদম এদিকে যা যা যানবাহনের দরকার ছিল সব সেরিয়ে গুজে বাস স্ট্যান্ডে চলে গেল, মিনি বাসে উঠিছে। এবার এত কিছু খাইছে তো পেটের মধ্যে হাওড়া শিয়ালদা আরম্ভ হয়ে গেছে, বুধবার 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 গ্যাস হয়ে গেছে। ভাগ্য ভালো গ্যাস নিম্নগতি ছিল, ঊর্ধ্বগতি গ্যাস হলে বিপদ হয়ে যায়, জেনে রাখবেন সকলে, হার্ট অ্যাটাক। মিনি বাসে যেই উঠেছে মাঝে মাঝে ব্রেক কষে, পিছনের মানুষ সামনে আসে, যেই চাপ লাগিয়ে গেছে। আচ্ছা, এই অবলা জিনিস এই বাঁধিয়ে রাখা যায়? ও তো ফাঁক পালিয়ে সরবে এই বাতাস। যেই চাপ লাগছে বেরোচ্ছে। কি দুর্গন্ধ! অত মাংস পচিছে, ডিম, অত ডাল, বুঝতে পারছেন? মানে এমন দুর্গন্ধ বেরিয়েছে। এক ভদ্রলোক ডাক দিয়ে বলে, এই বাসের মধ্যে আছে, এই কে রে এই কাজটা করছে, ভালো হচ্ছে না কিন্তু, নামিয়ে যাও, তোমারে 50 টাকা পুরস্কার দেব, সরিয়ে পড়ো। ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, তাহলে আর একটু ভালো করে দেই। চাপিয়ে চুপিয়ে দাঁড়াইছে, পুরো চাপিয়ে ধরিছে। আবার যখন ব্রেক করেছে, চাপিয়ে ধরলে কী হবে, একটু তো ফাঁকা আছেই আছে, পুরো চাপিয়ে রাখা যায় কি? ওটা তো দরজাটাই ফাঁকা। জোরে যখন চাপিয়ে ধরছে, আবার যখন জোরে ব্রেক করছে, এইবার সাউন্ডের পরিবর্তন। বাড়ি যেয়ে রেওয়াজ করে বানাই, অত সোজা না। হ্যাঁ, কত বছর রেওয়াজ করে এই টুন, হ্যাঁ কোন স্কেল,
বুঝেছেন? শব্দের পরিবর্তন হয়েছে রে ভাই, গন্ধের তো কোনো পরিবর্তন হয় নাই। ওই সূক্ষ্মভাবে গন্ধ গিয়া নাসিকা রন্ধ্রে প্রবেশিয়া, সে যে কি গন্ধ রে, কে তা সহ্য ওই যে নাক ডাকতেছে। আপনার নাকে গন্ধ গেছে? আর যেটুক বাতাস ওর 14 নাই তো গু মিশানো বাতাস। এইবার ওই লোক বলছে ভালো হচ্ছে না কিন্তু কাজটা, কে করছেন? নেমে যান কিন্তু, এখনো বলছি অত্যন্ত দুর্গন্ধ। ও ভাবতেছে এখনো যখন ভালো হয় নাই আর একটু চাপিয়ে ধরি। ফিরে আবার যখন জোর করিয়ে চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক করেছে, এবার আর সাউন্ড হয় নাই, নিঃশব্দ। নিঃশব্দ যদি একবার কেহ পাদ দেয়, মারাত্মক গন্ধ, সেই পদে মিথ্যা কথা নয়। কি কোনোদিন শিকার যাবে না, কোনোদিন শিকার যাবে না। 7-8 জন বসে থাকবেন, গন্ধ বেরোবে, এই তুই পাদিছিস না, তুই না, তুই না, তুই, কেউ পাদে নাই, খালি খালি পাদ আছে। আমেরিকার থেকে চলে আইছে। যখন নিঃশব্দ বায়ুকম্প দিয়েছে, এইবার ওই ভদ্রলোক আবার বলছে এই, এতবার বলছি ভালো হচ্ছে না কাজটা, এই কাজটা কে করছে? ও তখন উঠে দাঁড়াইছে। কে করছে? আমি করেছি। তোমার কথা শুনে আমি 3 বার চাপিয়ে ধরেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না, এর চাইতে ভালো যদি পাত্তি হয় তুমি পাঠিয়ে নাও, গিয়ে যাও। তা আমি ওরে বলে যাই, এর চাইতে ভালো জবাব আমার কাছে নাই, যদি এর চাইতে ভালো জানতে হয় তুমি বলে নাও গিয়ে। জয় রাধে। খারাপ গল্প কইছি? কোনো দিনও আমি এরকম কই না, খালি একটু পাদি আর কি। চুপ করে থাকেন সবে। এবার আর একখানা গান হবে, গৌর নিতাইয়ের তত্ত্ব ধরে বলবো আমি আসরে, সবাই শুনুন ভক্ত সবে। জয় রাধে।